নমস্কার, আমি দীপিকার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা ঠাকুরের কৃপায় খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। ছোটদের আমার ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। তো আজকেও আমি যোগায় যাই না, আর 2 দিন রেস্টে আছি, তারপর থেকে কিন্তু আবার যাব। তো যাই হোক, আজকে 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু সকাল সকাল সমস্ত বাসি বাইরের কাজকর্ম সেরে স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 7টার থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকের বারটা হলো শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনে হচ্ছিল যে এই ঘরের বেড কভারটা একটু নোংরা নোংরা। আসলে বেড কভার না, আমার সপ্তাহে 2 দিন বা একটা দিন না পাল্টালে একদম ভালো লাগে না। আর বেড কভারটা যেহেতু অনেকটাই ভারী হয়, আর আমার হিসেবে বেড কভার মানে নোংরা কম হতে হতে বা নোংরা না হতে হতে যদি কেচে নেওয়া যায়, তাহলে দেখবে খাটনিটাও কম হয়, আর বিছানার চাদরগুলোও না অনেকটা পরিষ্কার থাকে। তো এই কারণে আমি সত্যি কথা বলতে ওই খাটনির ভয়তেই কিন্তু বেড কভার ঘন ঘন চেঞ্জ করি এবং ঘন ঘন কেচে দিই। কারণ বেড কভার কাচতে না আমার ভীষণই ভয় লাগে, কারণ অনেকটা যেহেতু ভারী হয় সেহেতু না ওটা আলগানো, তারপরে চেপা ধোয়া অনেকটাই কষ্টকর ব্যাপার। তো এই কারণে আমি সপ্তাহে মানে পারলে 2 দিন বেড কভারটা চেঞ্জ করে পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, সাদা বেড কভারটাকে তুলে ওটাকে চেঞ্জ করে তারপরে এই চাদরটা পেতে দিলাম। আর জানো তো, এই যে আমাদের এই খাটটা কিন্তু অনেকটা বড় ছিল, এটা আমার বিয়ের খাট। তো এই খাটটা অনেকটাই বড় ছিল। এবার খাটের আর কি প্লাইউড আর পাশিটা ভেঙে গিয়ে ওটাকে কেটে নিয়ে ছোট করা হয়েছে। এখন যেই জাজিমটা বানানো হয়েছে খাটের মাপে, তো সেই জাজিমটা কিন্তু খাটের থেকে একটু বড়, তাই না চাদরগুলো পেতে আমি একদম মানে মোট কথায় শান্তিই পাই না। একদিক থেকে যেহেতু বাড়তি, সে বাড়তি দিকটা না একটুখানি উঁচু টাইপের হয়ে থাকে, আর সমান সমান থাকলে কি হয়, বিছানাটা পাতলেও দেখতে না খুব সুন্দর লাগে। যাই হোক, বিছানার চাদরটা পাল্টে এখন ঘরের টুকটাক জিনিসপত্রগুলো কিন্তু এক এক করে পরিষ্কার করে নেব। আর এই টুকিটাকি পরিষ্কারের কাজগুলো যদি সকাল সকাল একটু সারা যায়, তাহলে দেখবে সারাদিন না অতটাও আর চাপ থাকে না। কারণ এই কাজগুলো সকালবেলা না করলে সারা দিনে সকালে পরে আর কি সারা দিনের কাজের একটা ব্যস্ততম ঝামেলার মধ্যে যদি জড়িয়ে যায় না, তাহলে এই কাজগুলো না আর সহজে হতেই চায় না। ওই খাবার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজের মাথাটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর খাবার টেবিলে বলো তো কি, আমরা তো এমনিতে খাই না ওখানে বসে, তবে খাবার জিনিসগুলো ওখানে রাখা হয়। আর অন্বেষা মাঝে মাঝে খায়, আর হাজব্যান্ড হচ্ছে রাতের খাবারটা ওই টেবিলে বসে খায় আর কি। আর টেবিলটা অনেকটাই ছোট, 4 জন বসে খাওয়াও যায় না। তো এই কারণে কিন্তু টেবিলে ওই খাবার দাবারগুলো রাখাই হয়। তবে 3 বেলায় কিন্তু আমি মুছে মুছে রাখি, কারণ যেহেতু খাবার রাখলে এঁঠো কাটা পড়ে, তো ওটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর যদি মোছা না থাকে তাহলে কিন্তু ওই খাবার টেবিলে টিকটিকি আরশোলা এগুলো হাঁটতে পারে, এই কারণে মুছে পরিষ্কার করে রাখি। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরের টপ কাউন্টার গ্যাসটাকেও একবার করে মুছে নিলাম। কারণ বলো তো কি, রাত্রেবেলা তো একটু মুছে পরিষ্কার করে থুই, তবুও সারা রাত টিকটিকি আরশোলা অনেক কিছু তো উঠতে পারে বলো। আর এইখানটে সত্যি কথা বলতে আমাদের পুরো জীবনটা, আমাদের লাইফস্টাইলটা পুরোটাই কিন্তু নির্ভর করে এই রান্নাঘরের ওপর। রান্নাঘরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে, আমাদের লাইফস্টাইলটাও কিন্তু ততটাই স্বচ্ছ হবে। আসলে রান্নাঘরে জানি আমি যে রান্নাঘর কিন্তু কারোরই খুব একটা পরিষ্কার থাকে না। কারণ বলতো কি, এই রান্না হচ্ছে, এই পরিষ্কার করছি, এই রান্না মানে সব সময় কিন্তু একটা অগোছালো হয়েই থাকে। তবুও না, রান্নাঘরটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর একটা ভালোবাসার জায়গা। আর সব সময় কিন্তু আমরা রান্নাঘরটাকে মানে রান্নাঘরের ওপরে বেশি সময় দিই, প্রায়োরিটিটা কিন্তু আমাদের বেশি থাকে এই রান্নাঘর গোছাতেও ভালোবাসি। আবার রান্না করে নোংরা হবে তাতে কিন্তু আমরা কখনোই বিরক্ত হই না। 3 জনের জন্য 3 কাপ চা করে নিলাম, আমিও একটু খেয়েছি জানো তো, আদা তেজপাতা দিয়ে সুন্দর করে একটুখানি চা করে নিলাম। চাটা খেয়ে তারপরে এখন দেখো চায়ের বাসনগুলো ভালো করে মেজে নেব। আসলে বলো তো, চায়ের বাসনটা সঙ্গে সঙ্গে মাজি, তার কারণ ছোটো ছোটো জিনিস, আর যেহেতু কাচের কাপ এখানে সব, তো একটুখানি অসাবধান হলেই কিন্তু কাপগুলো ভেঙে যাবে। আর বলো তো কি, কাপ প্লেটের দাম খুব একটা বেশি নয়, তবুও দেবে কাপ প্লেটের প্রতি না অন্যরকম একটা মায়া। একটা কাপের হ্যান্ডেল যদি ভেঙে যায়, তাহলেই দেবে মনটা কত খারাপ লাগে। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি চাটা খাওয়ার সঙ্গে সঙ্গেই কাপ প্লেটগুলো ধুয়ে একদম জায়গায় রেখে দেওয়ার। এতে করে আমার কাজটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জায়গার জিনিস জায়গায়ও গোছানো থাকে, আর নোংরাটাও কম হয়, আর ভেঙে যাওয়ার ভয়টাও কিন্তু
খুব কম থাকে। কাপ প্লেটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে এই দেখো এখন জায়গায় রেখে দেবো। সত্যি বলতে আমার রান্নাঘরটা যদি একটু বড় হতো তাহলে হয়তো মনের মতো করে গোছাতে পারতাম। সিঁড়ির তলায় রান্নাঘর, তবে সিঁড়ির তলায় রান্নাঘর হয় না, করা উচিত নয় জানি, তবুও যেহেতু জায়গা, তারপরে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, তো এই জন্য কিন্তু সিঁড়ির তলায় রান্নাঘরটা করা। আর আমি না রান্নাঘরের প্রচণ্ড কষ্ট করেছি, শ্বশুরবাড়িতে এসে রান্নাঘরে এত কষ্ট করেছি, সেই কষ্টর থেকে তখন আমার মনে হয়েছিল যে না, সিঁড়ির তলায় ছোট হলেও আমার নিজস্ব রান্নাঘর, যেটাতে কিনা মাথার উপর একটা ছাদ থাকবে, অন্তত বৃষ্টিতে ভিজতে হবে না, রোদে পুড়তে হবে না, এই কথা চিন্তা করেই কিন্তু তখন অল্প টাকার মধ্যে এই রান্নাঘরটা করেছিলাম। এবার রান্নাঘরটা যেহেতু ছোট, আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর একটুখানি গুছিয়ে রাখার। তবে আরেকটু বড় হলে কি হতো, হয়তো আরও কিছু জিনিস দিয়ে সুন্দর করে গুছাতে পারতাম। এদিকে মাছ রেখেছিলাম, একটুখানি রেখেছিলাম ভোলা মাছ আর চিংড়ি মাছ। আর এই যে এখন ভিডিওটা দেখছো, এখন বাজে বেলা 1:30। সকালে চা খাওয়ার পরে কিন্তু তোমাদের সামনে আর আসাই হয়নি, কারণ বলো তো কি, আজকে হলো শুক্রবার। তো তোমরা এখনো, এটা নতুন চ্যানেল তো এখনো তোমরা জানো না, তবে পুরোনো চ্যানেলে যারা আছে তারা সবাই জানে। আসলে এই আমাদের শুক্রবার আর সোমবারটা না খুব ব্যস্ত। শুক্রবারটা যেমন তেমন, সোমবার তো আমরা মানে পুরো নিঃশ্বাস ফেলানোর সময়ই পাই না। শুক্রবারে কি হয়, আমাদের আর কি সপ্তাহে 2 দিন মানে মহাজনের বাড়িতে কাপড় যায়, যেখানে আর কি আমরা মাল সাপ্লাই দিই, ডেলিভারি করি, সেখানে কাপড় যায়। তো এই কারণে আমাদের হচ্ছে শুক্রবারটা মানে সপ্তাহে 2 দিন যায়, শুক্রবার আর সোমবার। শুক্রবারে হাফ কাপড় যতগুলো হয় ততগুলো গুছিয়ে এনে সেগুলো মালিকের কাছে দেওয়া, হিসাব করা, প্রত্যেকটা হিসাব পাই টু পাই পাঠানো, অনেকটা ঝামেলা। এই জন্য সকালে রান্নাবান্না না কোনো রকম একটু সেরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে কিন্তু কাজে লেগে পড়ি, কারণ একবার যদি কাপড়ের কাজে লাগি আমাদের কিন্তু নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। তো এক হাতেই কিন্তু এইভাবেই আমি চালিয়ে যাচ্ছি বেশ কতগুলো বছর ধরে। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় ভগবানের কাছে প্রার্থনা করি এরকম ব্যস্ত যেন সারাটা জীবন থাকতে পারি। কারণ বলতো কি, কাজ মানেই কিন্তু লক্ষ্মী। যার সংসারে কাজ নেই সে জানে কাজের মর্ম কতখানি। তো কাজ মানেই লক্ষ্মী, কষ্টকে কষ্ট মনে করতে নেই কাজের। সকালে একটু চিংড়ি মাছ দিয়ে লাউ শুক্তো করেছিলাম, আর সঙ্গে টমেটোর চাটনি করে সেটা দিয়ে কিন্তু সকালে সকলে খেয়ে নিয়েছিলাম। আর যে ভোলা মাছটা ওটা রেখে দিয়েছিলাম, ওটাকেই এখন মানে তোমার দাদাভাই বেরিয়ে গেছে, সব কাপড় টাপড় গুছিয়ে দিয়েছি। এখন কিন্তু ওই ভোলা মাছটাকে একটুখানি সর্ষে বাটা দিয়ে সুন্দর করে মাখো মাখো একটাখানি ঝাল তৈরি করেছিলাম। তবে সর্ষে বাটা দিয়ে মাছটা বসিয়ে একটু ওপরের ঘরে গেছিলাম, একটা ঘর ঝাড় দিয়েছি, দিয়ে এসে দেখি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, মানে এতটাও শুকনো রাখতে চাইনি। যাই হোক, তারপরে অনেক বাসন, সকালে সবাই খেয়েছি, দুপুরে রান্নাবান্নার বাসন, সমস্ত বাসন এক আট হয়ে অনেক হয়ে গেছিলো। তো কলপারে নিয়ে চলে গেছিলাম বাসনগুলোকে ধুয়ে মেজে এই যে এখন জায়গাটা কিন্তু জায়গায় গুছিয়ে রাখছি। আর বলো তো কি, অনেক বাসন হয়ে গেলে না বেসিনে মাজতে কিন্তু অনেকটাই সমস্যা হয়, কারণ আমার বেসিনটা না একদমই ছোট, রান্নাঘরটাও ছোট, বেসিনটাও ছোট। তো বাসনপত্র মাজতে রান্নাঘরটা যেন আরও নোংরা হয়ে যায়, আর আমার না খাটনিটা আরও বেড়ে যায়। তো এই কারণে যখন অনেক বাসন হয় আমি কিন্তু একবারে নিয়ে কলতলায় চলে যাই, আর কলতলায় গিয়েই কিন্তু সেখানে বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নিই। আর সব থেকে বড় কথা, কড়াই তো বেসিনে মাজতে একদম ইচ্ছা করে না আমার, তবে মাঝখানে কয়েকদিন আলসামি করে বেসিনেই মেজেছিলাম, সেই কড়াইটা একদম যা ইচ্ছা তাই অবস্থা হয়ে গেছিলো। ওই গত 2-3 দিনের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, কড়াইটা একদম লাল হয়ে গেছিলো, তেলের কালার হয়ে গেছিলো। তো আমার তো আর ভালোই লাগছিল না, ওটাকে নিয়ে কলপাড়ে মেজে নিয়ে এসেছি। তো এখন থেকে রোজই কড়াইটাকে কলপাড়েই মাজবো, আর বাসনপত্র যদি বেশি হয় কলতলাতে মাজবো। আর না, সব থেকে বড় কথা বলো তো কি, আমি একটু হয়তো আলসামির জন্য বেসিনে বাসন মাজি, তবে কলপাড়ে বাসন মাজলে রান্নাঘরটাও না আমার অনেকটা পরিষ্কার থাকে, আর না আমার খাটনিটাও না অনেকটা কম হয়। আর সত্যি বলতে বেসিনের থেকে কলপাড়ে বাসন মাজলে কিন্তু সেই বাসন অনেক বেশি পরিষ্কার হয়। তোমরা একটুখানি খেয়াল করে দেখবে, কলপাড়ের বাসন কিন্তু বেশি মানে সুন্দর করে ঘষেও মাজা হয় আর পরিষ্কারও হয়। বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে জায়গায় রেখে দিলাম। এখন ভালো করে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম। আর আমি না রান্নাঘরটাকে প্রত্যেক দিন এরকম ডিটারজেন্ট দিয়ে বলো, তারপরে তোমার ভিমের যে লিকুইড আছে ওগুলো দিয়ে না আমি প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে দিই, যেহেতু রান্নাঘরটা ছোট বললামই তোমাদের আগে, আর সাদা মার্বেল। তো এই কারণে আমি মানে প্রত্যেকটা দিন আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করি, যাতে কোনো তেলচিটে গন্ধ বা আষ্টানি গন্ধ বা নোংরা বা তেলচিটে জিনিস ব্যাপারটা যেন রান্নাঘরে না থাকে। তারপর এখন ঘরটাকেও ভালো করে মুছে নেব। এই ঘরটা মুছে নেওয়ার পর আমার কিন্তু মোটামুটি সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর এই নিচের ঘরগুলোতে এখন আর তো আমাদের ধরো বেশিরভাগই নিচের ঘরগুলোতেই থাকা হয়, তো নোংরাটা না বেশি হয়।
এর জন্য আমি উপরের ঘর বলো নিচের ঘর বলো প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে মুছেও নিই। যাই হোক, তারপরে ঘরটার মুছে আবারও একবার স্নান করে নিয়েছিলাম। সকালে স্নান করেছি আর যা গরম পড়েছে, আর এই গরম পড়লো মানে স্নান করা শুরু হয়ে গেলো। আমার যে কতবার স্নান করব, 2বার 3বারও পর্যন্ত হয়ে যায়, অনেকবার স্নান হয়ে যায়, কোনো দিন তো 4বারও হয়ে যায়। কিচ্ছু করার নেই, এত গরম পড়ে। আর ওই যে বিছানার চাদর বললাম না, সকালে চেঞ্জ করেছিলাম, বিছানার চাদরটাকেও খেচে দিয়েছিলাম, ওটাকেও এখন তুলে নিলাম। নিয়ে তারপর একটুখানি রেস্ট করে তোমার দাদা ভাইয়ের উঠেছে প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা, তো চলে গেছিলাম দাঁতের ডাক্তার দেখাতে। আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, ওই মোটামুটি ধরো স্কুটিতে করে গেলে 15 মিনিট মতো সময় লাগে। তো চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবুকে দেখিয়ে ওখানে দাঁতে ব্যথার ওষুধ দিয়ে দিল, বললো 2 দিন পরে গিয়ে দাঁতটা তুলে আসতে, কারণ তুলতে হবে, 2টো দাঁতই পোকা খেয়ে গেছে। আর এখন হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ দিয়েছিল। ফেরার পথে গোপালের জন্য এই 2টো মালা কিনে নিয়েছিলাম। তো ফেরার পথে তোমার দাদাভাই বলছিল চলো তাহলে ফার্নিচারের দোকানে ঢুকি একটা ইন্ডাকশন নিয়ে যাই। আর অনেক দিন ধরে এমনিতেও ভাবছিলাম যে একটা ইন্ডাকশন কিনবো, তো এই ফার্নিচারের দোকানটায় ঢুকেছিলাম। আর আমরা না মানে টুকিটাকি আমাদের যা লাগে এই ফার্নিচারের দোকান থেকেই কিন্তু আমরা নিয়ে থাকি। তো এখান থেকে একটা ইন্ডাকশন নিলাম, কারণ গ্যাসের যা ক্রাইসিস চলছে, দাম তো বাড়ছেই, সেটা না যত বড় ম্যাটার করছে, তার থেকে বেশি ম্যাটার করছে ক্রাইসিস। গ্যাস মোটেই পাওয়া যাচ্ছে না, বুকিং করলে বুকিং নিচ্ছে না, খুব সমস্যার মধ্যে আছি। তো তোমার দাদাভাই বললো একটা ইন্ডাকশন নিয়ে নিই, চলো আমাদের ভালো মতো কাজ চলো। তো আমরা এই যে ভিডিএমের এই ইন্ডাকশনটা নিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, লাইক করলে কমেন্ট